আজ আমরা সেই শক্তি সঞ্চয় করেছি মানুষের কাছে কথা বলার জন্যে। এই গ্রামের বোয়াই গ্রামের দক্ষিণ পাড়া কমরেড পরিতোষ বাগদি সগড়াই অফিসে মিটিংয়ে গিয়েছিল, তাকে বেধড়ক মারলো। আমরা তার পাশে দাঁড়িয়েছি তার সমস্ত চিকিৎসার প্রশ্নে। নারায়ণপুর গ্রামের ঘটনা আপনারা জানেন। এই গ্রামের যে ঘটনার মধ্যে দিয়ে এক ঝাঁক 35-40 জন তরুণ কমরেড, যারা লাল পতাকাকে মেরুদণ্ড সোজা করে মৃত্যু যারা বুক পেতে লয়, বাঁচতে তারাই জানে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাষাকে স্মরণ করে সেই কমরেডরা আজ পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনে বাড়ি ঘর দুয়ার সব ছেড়ে রাজনৈতিক কারণে মিথ্যা কেস দিয়ে তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছিল। আমার পার্টি নেতৃত্ব কমরেড বিশ্বরূপ হাজরা, বিনোদ ঘোষ, আমরা রীতিমতো তাদের পাশে থেকেছি, তারাও আমাদের পাশে থেকেছে। তারা আজকে আমাদের পার্টিকে শক্তি সঞ্চয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সকল কমরেড দিকে সেই জায়গায় নিয়ে যেতে বলছি। আমরা 11 সালের পর আজকে উঠবেন এই গ্রামের দক্ষিণ পাড়ায় 52টা গরিব পরিবারকে ভেঙে দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বোয়াই গ্রামে পদ্মপুকুর পাড়া ক্লাব, আমরা সেই স্মৃতি ভুলে যাই না। আমরা তাদের পাশে ছিলাম। সুলতানপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে আমাদের বাড়ি সহ যেমন ভাবে সেই ডাকাতি করেছিল তৃণমূল কংগ্রেসের দল। প্রকাশ্য দিবালোকে দুধমার করে বাড়িগুলোকে ভেঙেছিল, আমাদের বাড়ি সহ। আজকে সেই গ্রামে শক্তি সঞ্চয় হয়েছে, নতুন ছেলে এসেছে, লাল পতাকা হারিয়ে যায়নি। আবার আমি এই স্মৃতিটুকু বলতে চাইছি। আবার শেষ কাল্লা গ্রামে আমাদের ইলেকশনে এজেন্ট ছিল মাস্টারমশাই, ছাত্র তাকে প্রকাশ্য দিবালোকে এজেন্ট থাকার অপরাধে প্রচন্ড পেটাতে সে যখন লুটিয়ে পড়েছে, সে তাকে বলছে আমি তোর মাস্টারমশাই রে, আমি তোর মাস্টারমশাই। বলছে রাখুন তো মাস্টারমশাই। আবার মার গুম করে রেখে দিল। এই কালচার। আগামী দিনে এই এলাকায় এই কালচার চলবে কি চলবে না আপনাদেরকে নির্ধারণ করতে হবে। মেরুদণ্ড শক্ত করে সোজা হাতে আমাদের লাল পতাকাকে, আমাদের বলিষ্ঠ বলিয়ান হয়ে আমাদের আগামী দিনে চলার পথকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই আমরা শত্রুর প্রতি মোকাবেলা করতে পারবো। আজকের এই সভায় আমি বলার জন্যে আমি কমরেড বিশ্বরূপ হাজরা, আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, আমাদের শিক্ষক শীতল চন্দ্র কৈবত্য কমরেড, শ্রদ্ধেয় কমরেড, উনি আপনাদের সামনে এখন আমাদের আগামী দিনের বক্তব্য, কেন লোকসভা নির্বাচন সেই প্রশ্নে আপনাদের কি করণীয় উনি বলবেন। কমরেড অঞ্জন মন্ডল আমার সঙ্গে এসেছেন, আমাদের এরিয়া কমিটির সদস্য, প্লিজ মঞ্চে আসবেন। কমরেড সভাপতি, কমরেড পার্টি নেতৃত্ব এবং আমার সামনে যারা বসে আছেন, সকাল থেকেই প্রায় সবাই হাঁটছেন, আমাদের পার্টি সমর্থক, দরদি, বন্ধু এবং আমার বোন দিদি যারা আছেন, সকলকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ, লাল সালাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা সকাল থেকেই এই বিধানসভা এলাকাতে তিনটে অঞ্চল হয়তো হবে না, দুটো অঞ্চল মোটামুটি আমরা পাড়াগুলোর ভেতরে ঢুকে পরিক্রমা করলাম, মানুষের কাছে আবেদন করলাম যে তৃণমূল এবং বিজেপি সর্বনাশ, এই সর্বনাশের হাত থেকে বাঁচার জন্যে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিতে হবে। তবে এর আগে একদিন আমি এসেছিলাম এই খন্ডঘোষ এলাকায়, কমরেড বিনোদ, কমরেড বিশ্বরূপ
আরও অসংখ্য কমরেড, আমি এখানে এসে যে উৎসাহ উদ্দীপনা যেটা দেখেছি তা অভূতপূর্ব, অভূতপূর্ব। গতকাল বিষ্ণুপুরে আমাদের একটা সভা ছিল, বিভিন্ন বিধানসভা এলাকার যারা আহ্বায়ক এবং বাঁকুড়া জেলা পার্টির সেক্রেটারি কমরেড অজিত পতি, পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অনিয় পাত্র সে মিটিংয়ে ছিলেন, আরও 1 সপ্তাহ বা 10 দিনের পরিকল্পনাটা করার জন্য। সেখানেও আমি জানিয়েছি যে এখন পর্যন্ত 7টা বিধানসভা এলাকার মধ্যে 1 নম্বর খণ্ডঘোষ বিধানসভা এলাকা, 2 নম্বর বরজোড়া বিধানসভা এলাকা, 3 নম্বর ওঁদা বিধানসভা এলাকা, 4 নম্বর ইন্দাস বিধানসভা এলাকা, তারপরে বাকিগুলো 5, 6, 7। আমি আপনাদেরকে 1 নম্বরে রাখতে বাধ্য হচ্ছি আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে। এই যে এইরকম একটা কাজের সময় আপনারা সারা দিন নষ্ট করে, ঠিক সময় আমরা খাবারও খাওয়া হয়নি, প্রায় 3:30তে ডাল ভাত খেলাম। পার্টিকে ভালোবাসা না থাকলে এটা হয়, কোনো ব্যক্তিকে ভালোবাসা না, পার্টিকে ভালোবাসা। আর এই সারাদিন একসঙ্গে ঘুরতে ঘুরতে আমি যা আমার কানে যে কথাগুলো এসেছে তা হচ্ছে 11 সালে পরিবর্তনের পর এই এলাকার বিরাট সন্ত্রাস নেমে এসেছিল, চলেছে 3-4 বছর, তারপরে আবার এই 23-এর যে পঞ্চায়েত নির্বাচন সেই সময়েও চলেছে। ঘর ছাড়া হয়েছেন, আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আইসিইউতে যেতে হয়েছে, মেডিকেল কলেজে ভর্তি হতে হয়েছে, 9 মাস 10 মাস ঘর ছাড়া। এই কথাগুলো আমার কানে এসেছে বিভিন্নভাবে, এলাকার মানুষ যা বললেন। এটা শুধু এই এলাকাতে না, আমাদের গোটা পশ্চিমবঙ্গের শহরগুলো একটু বাদ দিলে, বড় শহরগুলো বাদ দিলে, প্রতিটা গ্রামাঞ্চলেই এই ঘটনা ঘটেছে। আমি 2বার মার খেয়েছি তৃণমূলের হাতে। 10 সালের গেলিয়া সমবায় সমিতির নির্বাচনে, 10 সালে প্রকাশ্য দিবালোকে 10:30টার সময়। 14 সালে মদন মিত্র সেই সময়কার পরিবহন মন্ত্রী যেদিন অ্যারেস্ট হলেন, সেদিনে আমরা একটা মিছিল বের করেছিলাম, সেখানে আক্রান্ত হয়েছি, মার খেয়েছি। 7টা মামলা চলছিল আমাদের কয়েকজনের বিরুদ্ধে, তার 3টের ফয়সালা হয়েছে, 4টে এখনো চলছে। আমার সঙ্গে কমরেড অঞ্জন মণ্ডল এসেছেন, আমাদের পার্টি জয়পুর এরিয়া কমিটির সদস্য, উনিও দারুণভাবে মার খেয়েছেন। আমরা একসঙ্গেই ওই 14 সালের 14ই ডিসেম্বর মার খেয়েছি। আচ্ছা, তৃণমূল কংগ্রেস কি বলেছিল? বদলা নয় বদল চাই, তাই না? বদলা নয় বদল চাই। কেউ কেউ ওদের মদ্যপ নেতারা বলে ফেলতো বদল নয় বদলা চাই, কিন্তু আমরা যারা প্রত্যক্ষ করেছি তা হচ্ছে বদলাই হয়েছে। বদলা হয়েছে এই কথা বলবো না, ওরা প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে ভেবেছিল যে লালকে সারা জীবনের মতো গর্তের তলায় ঢুকিয়ে দেব, এইটা ভেবেছিল। বদলা 1977 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার, কমরেড প্রমোদ দাশগুপ্তরা তখন ছিলেন, প্রথম সিদ্ধান্ত ছিল দলমত নির্বিশেষে যারা কারাবন্দী হয়ে আছে সবাইকে ছেড়ে দাও। তাহলে বদলার কি প্রশ্ন আসে? কিন্তু যে ঘটনা ঘটেছে তা হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা। আমরা কি অন্যায় করেছি? বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষক কর্মচারীদের বেতনের দায়িত্ব সরকার নিয়েছিল, দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, বেছে বেছে সিপিএমদের জন্য নয়, সবার জন্য। জোরদার জমিদারদের সিলিং বহির্ভূত জমি কেড়ে নিয়ে যারা ভূমিহীন ছিলেন তাদের মধ্যে বিলি বন্টন করা হয়েছিল। মজুরি বৃদ্ধির আন্দোলন করা হয়েছিল প্রতি বছর নিয়ম মেনে। ফুড ফর ওয়ার্ক চালু করা হয়েছিল মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, খাদ্যের বিনিময়ে, কাজের বিনিময়ে খাদ্য।
নতুন নতুন রাস্তাঘাট, প্রাইমারি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, আইসিডিএস কেন্দ্র, আমাদের হেলথ সেন্টার, যোগাযোগ ব্যবস্থা। তারপরে 78 সালে পঞ্চায়েতি ব্যবস্থা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পঞ্চায়েত। কমরেড জ্যোতি বসুরা বললেন না, রাইটার্স বিল্ডিং থেকে সরকার চলবে না, চলবে গ্রাম থেকে, গ্রামের সরকার পঞ্চায়েত। তফসিলি জাতি আদিবাসী সংরক্ষণ, মহিলা, 18 বছরের ভোটাধিকার কারা করেছে? কারা? বামপন্থীরা। আর সবার জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা, সাক্ষরতার আন্দোলন। আমরা সবার জন্য শিক্ষা আমাদের পার্টি বামফ্রন্ট কেন করেছিল? না, শোষণ যে চলছে সেটা যাতে মানুষ বুঝতে পারে, 2 2 3 হয় না, 2 2 4 হয়, তা যাতে বুঝতে পারে। কোনটা সাদা, কোনটা কালো, কোনটা ভালো, কোনটা মন্দ, তা যাতে বুঝতে পারে। সেই জন্য মানুষের চোখগুলো খুলে দিতে হবে। মানুষ তার জীবনের অভিজ্ঞতায় ঠিক করে নেবে কে বন্ধু, কে শত্রু, কে আমার শ্রেণী শত্রু। সেই জন্য বামফ্রন্ট সরকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এই যে তৃণমূল 12 বছর সরকার চালাচ্ছে, একটাও প্রাইমারি স্কুল তৈরি করেছে? একটাও হাই স্কুল নতুন তৈরি করেছে? আমাদের রাজ্যে সিদ্ধান্ত নিয়েছে 8200 স্কুল বন্ধ করে দেবে। করোনা পরিস্থিতির পর আমাদের গরিব ঘরের ছেলে মেয়েরা অনেকে স্কুলে যাচ্ছে না। আমি একটা স্কুল চালাচ্ছি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মাস্টারমশাইরা ক্লাস করে এসে বলছেন ক্লাসে উপস্থিতি খুব কম। কেন? এই সরকার চায় না সবাই লেখাপড়া শিখুক। এই সরকার চায় না সবাই ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করুক। এরা চায় না, বিজেপিও চায় না। সেই জন্য শিক্ষা স্বাস্থ্যকে বেসরকারি দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষা স্বাস্থ্যকে বেসরকারি হাতে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের এই এলাকার যারা লাখপতি, বড় ব্যবসা আছে, 2-3টে চাকরি আছে, সচ্ছল ব্যক্তি, তারা বলছে বেসরকারি যদি হয় শিক্ষা তাহলে ভালো হবে। এখন 10 পর্যন্ত বামফ্রন্ট সরকার যা নিয়ম করে গেছে, একজন ছাত্র বা ছাত্রের জন্য বছরে 240 টাকা আমরা নিতে পারি সর্বোচ্চ। 240 টাকা। তাতেও পরীক্ষার আগে নোটিশ দিয়ে দেখি যে বেতন দিতে হবে। অনেক গরিব ঘরের তারা 240 টাকা দিতে পারে না। আচ্ছা, এখানে তো অনেকে নার্সারিতে পড়াচ্ছেন, প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন, বছরে 240 টাকা দিতে পারছে না, কষ্ট হচ্ছে। যদি হয় বাস্তবতা, তাহলে মাসে 500, 700, 1000 দিয়ে কজন পড়াতে পারবেন? তার মানে শিক্ষাকে সংকুচিত করতে চাইছে বিজেপি, তৃণমূল। এইটা ভালো করে বুঝতে হবে, শিক্ষাকে সংকুচিত করতে চাইছে বিজেপি, তৃণমূল। তাহলে ওদের শোষণ, ওদের বঞ্চনা, ওদের বদমাইশি মানুষ ধরতে পারবে না, ভণ্ডামি ধরতে পারবে না। আমরা বলছি 3টে ভ দিয়ে এই সরকার চলছে। ভ, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে ভাঁওতা, আর একটা হচ্ছে ভিক্ষা। তৃণমূল সরকার বলছে না অনেক কিছু দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার, অনেক কিছু দিচ্ছি, কৃষক বন্ধু। এগুলো সবই বামফ্রন্ট আমলে ছিল। লক্ষ্মীর ভান্ডারটা ছিল না, কন্যাশ্রী ছিল, সাইকেল ছিল, অনেক ছিল। ছাত্রছাত্রীরা যা পায় তা ছিল, হয়তো পরিসরে একটু কম ছিল, আরো অনেক বাড়িয়েছে, এটা মানতে হবে। কিন্তু এইটা একটি মানুষের স্থায়ী সমাধান নয়, এটা ভালো করে বুঝতে হবে। এটা খানিকটা অনুদান স্বরূপ। আপনারা জানেন নিশ্চয়ই, এই সরকার ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছিল। এই 1-1.5 বছর 2 বছর ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ আছে। কারণ বামফ্রন্ট সরকারের আমল পর্যন্ত, 2011 সাল পর্যন্ত আমাদের রাজ্যের দেনা ছিল
1,92,000 কোটি টাকা। তখন অর্থনীতিবিদরা, সুশীল সমাজ, দেশি বিদেশি পুঁজি বিনিয়োজিত যে পত্রপত্রিকা, তারা প্রায় আলোচনা করতেন যে এই সরকার, বামফ্রন্ট সরকার, রাজ্যটাকে দেনায় ডুবিয়ে দিয়ে গেছে। আচ্ছা, আজকে কোনো তৃণমূলীকে ধরে জিজ্ঞাসা করুন আজকে দেনার পরিমাণ কত? 1,92,000 কোটি টাকা, মানে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে দীর্ঘ 65 বছর ধরে 2011 সাল পর্যন্ত আজকে প্রায় 7 লক্ষ কোটি টাকা। 7 লক্ষ কোটি টাকা। আমি কালকে মেসেজ দেখছি ফোনে, এই মার্চ মাসের বেতন ঢুকে গেছে। আমাদের মেসেজ আসে ঢুকে গেছে, কিন্তু 2 তারিখের আগে আমি ওই বেতনটা তুলতে পারবো না। সামনে ভোট, তাহলে তৃণমূলীরা প্রচার করবে দেখো কোনো আর্থিক সংকট নেই, আই দেখো 26 তারিখে বেতন ঢুকিয়ে দিয়েছে। এটা পেপার ট্রানজাকশন। ওই ট্রেজারি একটা মেসেজ দিয়ে বলল যে আপনার স্যালারিটা আমরা রিলিজ করে দিয়েছি ব্যাংকে, 2 তারিখে ক্রেডিট হবে, 2 তারিখের পর আপনি তুলতে পারবেন। তাহলে এই 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আমার পকেটে মেসেজটাই রইল, লাভ কিছু হলো না। কিন্তু তৃণমূলীদের একটা প্রচারের জায়গা তৈরি হলো, আর্থিক সংকট বলে কিছু নেই, বেতন ঢুকে গেছে। আমাদের যা প্রাপ্য তা তো আমরা পাচ্ছি না, অনেক ডিএর। কিন্তু গরিব মেহনতি মানুষ যা সংকটে আছেন, আমরা সেই ডিএর বিষয়টাকে অনেক পেছনে রেখেছি। আমি যে কথা বলছিলাম তা হচ্ছে, এরা লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি দিয়ে মানুষকে বোঝাতে চাইছে দেখো কত দিচ্ছি। সিপিএম তো দেয়নি, বামফ্রন্ট তো দেয়নি। আমি বলছি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, কিন্তু একবার ভাবুন তো সত্যিই সংসারে আপনার ওগুলোতে কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? ক্রয় ক্ষমতা বেড়েছে, সচ্ছলতা বেড়েছে, আপনার ছেলেপুলেদের খাবার দাবারের গুণগত মান বৃদ্ধি পেয়েছে? না। বামফ্রন্ট যা দিয়েছিল সেগুলো ব্যক্তিগতভাবে টাকার অঙ্কে নয়। বামফ্রন্ট ওইটা বিশ্বাস করে না সেই অর্থে। বেশিরভাগ ক্ষেত্রে বামফ্রন্ট দিয়েছিল যে ওই সেচযুক্ত এলাকাতে কর ছাড়, জলকর ছাড়, দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, মজুরি বৃদ্ধি এবং দ্রব্য মূল্যকে একটা নিয়ন্ত্রণে রাখা, সরকারের যতটা রাজ্যের এখতিয়ারে পড়ে, এবং সিলিং বহির্ভূত জমি উদ্ধার করে মানুষের মধ্যে বিলি বন্টন করা, সেচের অগ্রগতি ঘটানো, রাস্তাঘাটের উন্নয়ন, পঞ্চায়েতি ব্যবস্থা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং গণতন্ত্রের প্রসার ঘটানো। আমাদের সময়ে গ্রাম সংসদ সভা হতো, পঞ্চায়েতের হিসাব পেশের সভা হতো, তৃণমূল আসার পরে সব তুলে দিয়েছে। এই যে পঞ্চায়েত চলছে, এগুলো লুটের পঞ্চায়েত। এই লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে সব মানুষকে এক কাট্টা করতে হবে। লুট চলছে, লুট। দুর্নীতিতে, আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল কংগ্রেস। ভালো করে তাকান, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা কর্মী যারা তৃণমূল কংগ্রেসকে একটু ভালো ভালো ভেবে বা দলটার জন্য যারা রাজনীতি করতো, তারা বসে গেছে। তারা বসে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। তারপরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কিন্তু কারা কারা এখন ফুল আঁকছে? কারা? যারা লুট করছে তাদের একটা বড় অংশ। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা জানে তৃণমূল কংগ্রেসের এই সরকারটা বালির গাঁথুনি দিয়ে তৈরি, বালির বাঁধ, যে কোনো দিন ধসে পড়ে যাবে। তাই যতদিন আছে লুটে খা, লুটে খা, লুটে খা। বালি, পাথর, গরু, কয়লা, গাছ। আমাদের তন্ময় ভট্টাচার্য বলেন এরা পায়খানা পর্যন্ত চুরি করে খায়। মানে পায়খানা নয়, পায়খানা ঘরের টাকা থেকেও ভাগ নেয়। এই যে জেল খাটছে তৃণমূলের নেতা মন্ত্রীরা ডজন ডজন, এরা সরকার থেকে চলে গেলে কি হবে আমি জানি না। সরকারে থাকাকালীন জেল খাটছে। অর্থ, মানিক, অনুব্রত
এরা কি বলেছিল? বর্তমান আনন্দবাজার কি বলেছিল? যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার চলে গেলে জেল খাটতে হবে, জ্যোতি বসু সরকার চলে গেলে জেল খাটতে হবে, সিপিএম এর নেতাদেরকে জেল খাটতে হবে। সিপিএম এর নেতারা সব বর্ধমান, কলকাতা, সল্টলেকে জায়গা বাড়ি কিনে রেখেছে, সব চলে যাবে। আমরা কেউ চলে গেছি? আমরা কেউ চলে গেছি এলাকা ছেড়ে, বাড়ি ছেড়ে? তৃণমূল কর্মীরা জেনে রাখুন, আমরা লাল ঝান্ডা ধরেছি, গরিব মেহনতি মানুষকে এক কাট্টা করার লড়াইয়ে নেমেছি। তাই দেশ বাঁচানোর ডাক এসেছে, রাজ্য বাঁচানোর ডাক এসেছে। আমরা এই লড়াই থেকে সরে যাবার পাত্র নই। আমরা একটু লাল ঝান্ডা ধরে আমরা রাজনীতি করব, এই অঙ্গীকার করিয়ে এসেছি। আজকে তৃণমূল কংগ্রেসের কি চেহারা! আর ওই বিজেপি যিনি প্রার্থী হয়েছেন, তিনি কদুলপুর বিধানসভা এলাকায় প্রথমে এলেন কংগ্রেসের প্রার্থী হয়ে, গঙ্গা জলঘাটি না কোথায় বাড়ি। তারপরে গেলেন তৃণমূল কংগ্রেসে, এমপি হলেন, তারপরে গেলেন বিজেপিতে। তাহলে একটা মানুষ প্রথম কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, তারপরে বিজেপি, তার স্ত্রী তৃণমূল। তার স্ত্রীর একটা ভিডিও আছে তৃণমূল সম্পর্কে কি কথা বলেছেন, আপনারা দেখে নিতে পারেন। আমরা ওই ব্যক্তিগত বিষয়ে যেতে চাইছি না। আমাদের লড়াই নীতির লড়াই, রাজনীতির লড়াই, ময়দানের লড়াই, গণতন্ত্রের লড়াই, দেশ বাঁচানোর লড়াই, স্বাধীনতা, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, আমাদের সংবিধানের যে মুখবন্ধ, সমাজতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি। গুজরাটের দাঙ্গার কথা আমরা ভুলে যেতে পারি না। 2002 সালে নরেন্দ্র মোদী, অমিত শাহ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গুজরাট দাঙ্গা, 2500 সংখ্যালঘু মানুষকে কতল করেছে। সন্তান সম্ভবা মা তার পেটে ত্রিশূল দিয়ে ভ্রূণটাকে ওই ত্রিশূলের ডগায় ফুঁড়ে নৃত্য করেছে। এই বিজেপি সর্বনাশ। বিজেপি বলছে এত জিনিসের দাম কেন? বিজেপি বলছে এত সর্বনাশ কেন, এত বেকার কেন? সংখ্যালঘুরা আছে বলে, সংখ্যালঘুরা আছে বলে এত সমস্যা। তার মানে সংখ্যালঘুদেরকে দেশ থেকে বিতাড়িত করলে বেকারি থাকবে না, দারিদ্র থাকবে না, শ্রেণী বৈষম্য থাকবে না, অভাব জ্বালা যন্ত্রণা থাকবে না। এটা বিজেপি বোঝাচ্ছে আমাদেরকে, আমরা বুঝবো। তাহলে ধর্মের ভিত্তিতে দেশ, পৃথিবীতে অনেক দেশ আছে, সেই দেশে বেকারি, দারিদ্র, অভাব অনটন, জ্বালা যন্ত্রণা, চাকরিহীনতা, বেকারি কেন? কেন? নেপাল তো হিন্দু রাষ্ট্র, কেন সেখানে সমস্যা? পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র, কেন সেখানে সমস্যা? এরা রাজনীতিতে যখন পারছে না, তখন মানুষকে বিভাজিত করতে চাইছে, মানুষের যে ঐক্যতাকে ভেঙে নষ্ট করে দিতে চাইছে। আমরা চাইছি গরিব মেহনতি শ্রমজীবী মানুষ, কৃষক, ছোট ব্যবসাদার, চাকরিজীবী, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা মূল সমস্যাগুলোর বিরুদ্ধে লড়ব। বেকারির বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, কৃষকের সর্বনাশের বিরুদ্ধে, নিরক্ষরতার বিরুদ্ধে, গণতন্ত্রের প্রশ্নে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সংস্কৃতির, সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা এক কাট্টা ভাবে লড়তে চাইছি। ওরা বলছে ভাগ হয়ে যাও, ভাগ হয়ে যাও। এই হিন্দু মুসলমান চলে গেলেই আবার শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এইসব তো আসবে, জাতি দাঙ্গা হবে তখন। আজকে মণিপুরে কি হচ্ছে? মণিপুরে জাতি দাঙ্গা হচ্ছে। প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতি, মণিপুর একদিনও যাননি। সন্দেশখালীতে কি হচ্ছে? সেই সময় চম্পলা সর্দারের কথা আমরা ভুলে যেতে পারি না। ভাঙড়ের অসত্য বেরিয়ায় চম্পলা সর্দার, মুখ ও বধির মহিলা, কিভাবে রেপ হলেন, ধর্ষিতা হলেন। দিদিমণি বললেন সিপিএম ধর্ষণ করেছে। সেই চম্পলা সর্দারকে গোটা রাজ্য নিয়ে ঘুরে বেড়ালেন এবং প্রচার করলেন, তার পেটুয়া মিডিয়া প্রচার করলো। তখন রাজ্যবাসীর মধ্যে ধারণা হয়েছিল যে কোনো অন্যায় হলেই দিদি অন্তত রুখে দাঁড়াবে। সন্দেশখালীতে অন্যায় হয়নি। সন্দেশখালীর মা বোনেরা কি বলছে? সন্দেশখালীর মা বোনেরা বলছে যে রাত 12টার সময় আমাদের কাছে ডাক আসতো,
মা বোনেদের কাছে ডাক আসতো তৃণমূলের পার্টি অফিসে যেতে হবে, ওই শিবু হাজরা ওই শাহজাহানের অফিসে যেতে হবে, বিডিও অফিস থানার মাঝখানে ওদের তৃণমূলের অফিস। রাত 12টার সময় নাকি মিটিং হবে, মহিলারা যাবে, পুরুষরা না। তারপরে কম বয়সী মহিলারা যারা দেখতে শুনতে ভালো তাদেরকে থেকে যেতে বলা হবে, বাকিরা বলবে মিটিং হয়ে গেছে চলে যাবে। কেন না রাত্রিবেলায় তাদেরকে পিঠে করে খাওয়াতে হবে। এখানে তৃণমূল কংগ্রেস 2-4 জন যারা আছেন তাদেরকে বলবেন, রাত 12টার সময় তৃণমূল কংগ্রেসের নেতারা ডেকে পাঠাচ্ছে মা বোনেদের পিঠে করে খাওয়াতে হবে। পশ্চিম বাংলা তৈরি হচ্ছে 2026-এ, পিঠে করেই আমরা খাওয়াবো তোমাদের। সাবধান থেকো তৃণমূল কংগ্রেস, বিজেপির সঙ্গে বোঝাপড়া করে তোমরা চলছো। এই সর্বনাশের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে, সংহত হচ্ছে, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে। আজকে যারা মারধর করছে, হাঙ্গামা করছে, পঞ্চায়েতের গণনা করতে দিচ্ছে না, ঘর ছাড়া করছে, তাদের নিশ্চয়ই 12 বছর বয়স নয়, তাদের নিশ্চয়ই 12 বছর আগে আরো বেশি বয়স। আচ্ছা 2011 সালের আগে এরা কোথায় ছিল? 2011 সালের আগে এই বীর পঙ্গুরা কোথায় ছিল? তার মানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ওই ধান্দাবাজ ঘুষখোর মহাজনদের অঙ্গুলি এলনে যারা লুটপাট করছে, দুর্নীতি করছে, সন্ত্রাস করছে, তারা পুলিশকে ব্যবহার করে, পুলিশের একটা বড় অংশকে ব্যবহার করে এইসব করছে। আর যোগদার জমিদার মহাজন প্রতিক্রিয়া শক্তি তাদেরকে ইন্ধন দিচ্ছে, সিপিএম কে আটকা, সিপিএম কে আটকা। সিপিএম কারো ব্যক্তিগত ভাবে ক্ষতি করতে চায় না, আমরা সমষ্টির কথা বলি, সমষ্টির কথা বলি। তাই যে বোঝাপড়া ওদের শুরু হয়েছে তা হচ্ছে রাজ্যে তৃণমূল থাকবে, দিল্লিতে বিজেপি থাকবে, এই বোঝাপড়ার উপরে ওরা চলতে চাইছে। এটা আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো বলছিলাম, আজকে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বলছে, এমনকি বুদ্ধিজীবীরাও বলছে যে পশ্চিম বাংলায় তৃণমূল, দিল্লিতে বিজেপি, এই বোঝাপড়া। কি কেন বলছি না, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্নীতির দায়ে গ্রেফতার হতে পারে, গুজরাটের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দুর্নীতির দায়ে গ্রেফতার হতে পারে, এই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার হতে পারে। কিন্তু আমাদের এখানে সারদা কেলেঙ্কারি, নারদা সিং অপারেশন, রোজভ্যালি কেলেঙ্কারি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, 50,000 কোটি টাকার দুর্নীতি, অর্পিতার খাটের তলা থেকে 52 কোটি টাকা বেরিয়েছে, পার্থ চ্যাটার্জির বৈঠকখানা থেকে 4.5 কেজি সোনা বেরিয়েছে। এই দুর্নীতি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, তোমরা সব খেও না, তোমরা 4 আনা খাও, 12 আনা আমাকে দাও। তাহলে এই দুর্নীতির দায়ে পিসি ভাইপো গ্রেফতার হবে না। পিসি ভাইপো যদি গ্রেফতার হয় তাহলে পশ্চিম বাংলার 42টা সিটের মধ্যে বিজেপি 40টা সিট পাবে। পিসি ভাইপো গ্রেফতার হবে না। ওরা যে যা খুশি বলবে, দেখলে মনে হবে বিরাট ঝগড়া, কিন্তু ওটাই বোঝাপড়া। পশ্চিম বাংলায় তৃণমূল, দিল্লিতে বিজেপি, এই বোঝাপড়াকে, এই যে মিথ, এই যে বাইনারি, তাকে ভেঙে দিতে হবে। গরিব মেহনতি মানুষের কাছে আমাদের বলতে হবে, এবং এই সংবিধানকে বাঁচানোর ডাক, দেশ বাঁচানোর ডাক, আমাদের রাজ্য বাঁচানোর যে ডাক এসেছে আমাদের কাছে, আমরা বামপন্থীরা যদি জয়যুক্ত হতে পারি সংখ্যায়, আমরা 100 দিনের কাজ আদায় করে এনেছিলাম, সেই 100 দিনের কাজকে এরা জাহান্নামে পাঠিয়েছে। দুর্নীতি, সব ক্ষেত্রে দুর্নীতি। এই রকম জনমুখী অনেক প্রকল্প আসবে। তাই বিজেপি সরকারটাকে দিল্লি থেকে হটাতে হবে, আর এই রাজ্যের সরকারটাকে, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে হবে, যাতে 26-এ আমরা নদী পার করে দিতে পারি। সেই যে কাজ আমরা শুরু করেছি, এই কাজ অবিরাম চলবে। এখন প্রায় 2 মাস আছে। প্রতিদিন, প্রতিনিয়ত, একটু আলগা নয়, একটু জিরিয়ে নেওয়া নয়, আমাদের প্রত্যেকটা মানুষকে, যারা আমাদের থেকে দূরে সরে আছেন, তাদেরকে কাছে টেনে নিয়ে এই রাজনীতির কথাগুলো বোঝান। এই ভিক্ষে নিয়ে আমরা বাঁচতে চাই না। এই যে তৃণমূল লিখেছে এত দিচ্ছে, চাকরি দিচ্ছে না কেন? 10,000 11,000 বেতনে কিছু চাকরি হচ্ছে, তাই দিয়ে মানুষ বাঁচে। MSc পাস, BSc পাস, এই ছেলেগুলো কোথায় যাবে? তৃণমূল কংগ্রেস বলেছিল সবাই ঘাসফুল রাখো, সবার চাকরি হয়ে যাবে, সবার হিল্লে হয়ে যাবে।
আজকে তৃণমূল কংগ্রেস বলছে চাকরি হবে না, লুটে খাও, লুটে খাও, লুটে খাও। তাই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামকে কেউ থামাতে পারবে না, কারো হিম্মত নেই। এই লড়াই সংগ্রাম চলবে, লাল পতাকা তাকে নেতৃত্ব দান করবে। এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আমরা এই লোকসভা নির্বাচনে একটা ইতিহাস রচনা করব, এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের লড়াই সংগ্রাম জিন্দাবাদ। কমরেড, আমাদের সকলের কাছে, আমাদের শিক্ষক, আমাদের প্রার্থী, আমাদের আগামী দিনে কি করা উচিত, যে বক্তব্য রাখলেন তার জন্য শ্রদ্ধেয় শিক্ষক প্রার্থী কমরেড শীতল চন্দ্র কৈবর্তকে খণ্ডঘোষ 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখন আপনাদের সামনে অল্প কথায় বলবেন আমাদের এরিয়া কমিটির সম্পাদক কমরেড বিশ্বরূপ হাজরা। হ্যালো কমরেড সভাপতি, এখানে উপস্থিত আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশিষ্ট শিক্ষক কমরেড শীতল চন্দ্র কৈবর্ত এবং উপস্থিত আমাদের নেতৃত্ব, উপস্থিত কমরেডরা, সকাল 8:30 থেকে কমরেডরা সবাই আজকে আমাদের সাথে পা মিলিয়েছেন। সারা দিন, দিনের শেষে সবাই একসাথে বসে যেটুকু পেরেছি ডাল ভাত খেয়েছি। সবাই অত্যন্ত ক্লান্ত, তার সত্ত্বেও সকলে বসে আমাদের কথা শুনছেন। আমরা আমাদের সভাটা আর 1 ঘন্টার মধ্যেই শেষ করব। মাস্টারমশাই যে কথাটা বলে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। এই লোকসভা নির্বাচনে আমাদের লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। বিজেপি গোটা রাজ্যে প্রচার করছে যে আমাদের একটা মুখ আছে, নরেন্দ্র মোদীকে সামনে রেখে আমরা লড়াই করছি। বিরোধীদের মুখকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, লড়াইটা মুখ বদলের নয়, লড়াইটা নীতি বদলের লড়াই। গোটা দেশ জুড়ে দিল্লির সরকার যে নীতি নিয়ে চলছে আজকে প্রায় 10টা বছর, গোটা দেশের মানুষকে স্বপ্নের সওদাগর হয়ে গোটা দেশবাসীকে স্বপ্ন দেখানো হয়েছিল মোদি এলে গোটা দেশে বিকাশ হবে, মোদি এলে গোটা দেশ জুড়ে উন্নয়ন হবে, মোদি এলে গোটা দেশে বেকারত্বের সমস্যার সমাধান হবে। বাস্তব জীবনের অভিজ্ঞতা কি বলছে? গোটা দেশে বেকারত্ব 45 বছরে সর্বোচ্চ। প্রত্যেক বছর 2 কোটি ছেলের কাজের কথা বলে দিল্লিতে সরকারে এসেছিলেন নরেন্দ্র মোদী। গোটা দেশ জুড়ে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে এই নরেন্দ্র মোদী সরকারের আমলে। বলা হয়েছিল জিনিসের দাম কমবে গোটা দেশে, এই মুহূর্তে গোটা দেশ জুড়ে প্রায় প্রতিটি জিনিসের দাম বেড়েছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, সরষের তেল, প্রায় প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েছে এই গত 10টা বছরে। মানুষের জীবন কার্য তো ওষ্ঠাগত। গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে সংসার চালাতে গিয়ে। একদিকে মানুষের হাতে কাজ নেই, 100 দিনের কাজ আমাদের রাজ্যে বিজেপি আর তৃণমূল 2 সরকারের জাঁতা কলে পড়ে বন্ধ হয়েছে। একটা দল লুটে খেয়েছে আর একটা দল লুটেরাদেরকে সমর্থন করেছে। যখন লুট করেছে গোটা দেশ জুড়ে কোনো হস্তক্ষেপ করা হয়নি কো। আর উল্টো দিকে দাঁড়িয়ে গোটা দেশে আমাদের রাজ্যে বিশেষ করে 100 দিনের কাজ বন্ধ করা হয়েছে। 100 দিনের কাজে দিল্লির বিজেপি সরকার বরাদ্দে ছাঁটাই করেছে, খাদ্য শস্যের উপর থেকে বরাদ্দ ছাঁটাই করা হয়েছে। গোটা দেশ জুড়ে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের দেশের কর্পোরেটের স্বার্থে আমাদের দেশের বিজেপির সরকার তারা নীতি নিয়ে চলছে। একদিকে সাধারণ মানুষের ভর্তুকি ছাঁটাই করো, জিনিসপত্রের দাম বাড়াও, ওষুধপত্রের দাম বাড়াও, আর উল্টো দিকে আমাদের দেশের কর্পোরেটদের প্রায় 12 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করা হয়েছে এই 10 বছরের নরেন্দ্র মোদী সরকারের আমলে। দেশের মানুষের কাছে জবাব দিতে হবে বিজেপিকে। গোটা রাজ্য জুড়ে দুর্নীতি দেখছেন মানুষ তৃণমূলের। মানুষ তৃণমূলকে চোর বলে চিহ্নিতকরণ করেছে। তৃণমূলের সম্পর্কে আমি বেশি কথা বলতে চাই না, কারণ গোটা রাজ্যের মানুষ তৃণমূল দলটার সম্পর্কে বীতশ্রদ্ধ। গোটা রাজ্যের মানুষ তৃণমূল দলটাকে ছুঁড়ে ফেলার জন্য কোমর বেঁধে
ভবিষ্যৎ আছে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, গোটা রাজ্যে তৃণমূল তো চুরি করলো। যারা ক্ষমতায় এসেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গার কথা বলে, তারা ইলেকটোরাল বন্ডে 6,500 কোটি টাকা নিজেদের পার্টি ফান্ডে ঢুকিয়েছে। কোথা থেকে, কার টাকা? আপনার পরিবারের সংসার চালাতে দিনের শেষে 8,000 টাকা ইনকাম করে আনছেন, 8,000 টাকা 4,000 টাকা ওষুধের দোকানে চলে যাচ্ছে। কেন? ওষুধপত্রের দাম চড়া হারে বেড়েছে। সুগারের ওষুধ, ব্লাড প্রেসারের ওষুধ, প্যারাসিটামল থেকে শুরু করে তাই প্রতিটি নিত্য প্রয়োজনীয় ওষুধ, সমস্ত ওষুধপত্রের দাম বেড়েছে এই 10টা বছরে মোদী সরকারের আমলে। গত বছর প্রায় 12% ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। কেন দাম বাড়লো? সিপলা কোম্পানি, সিরাম ইনস্টিটিউট, ডক্টরস রেড্ডির মতো গোটা দেশে অসংখ্য ওষুধের কোম্পানি, তারা বিজেপির অ্যাকাউন্টে 100 কোটি কোটি টাকা দিয়েছে। আর তার পরিবর্তে সাধারণ মানুষের ঘাড় ভেঙে ওষুধের দাম আদায় করা হচ্ছে। সমস্ত টাকা বিজেপির পার্টি ফান্ডে গেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর সেই সব দুর্নীতির তথ্য সামনে এসছে। যে দুর্নীতি গোটা দেশের সামনে সুপ্রিম কোর্ট প্রকাশ করেছে, ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ডকে সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করেছে। যার টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে, যার টাকা তৃণমূলের অ্যাকাউন্টে গেছে, সেই টাকা কেন বাজেয়াপ্ত করা হবে না বিজেপি আর তৃণমূলের পার্টি ফান্ড থেকে? প্রশ্ন করছে গোটা দেশের মানুষ। ওষুধপত্রের দাম যেমন বেড়েছে, ওষুধ কোম্পানিগুলো টাকা দেওয়ার ফলে বিজেপি আর তৃণমূলকে, একইভাবে আমাদের রাজ্যের মাটিতে বিদ্যুতের দাম ইউনিট প্রতি সব থেকে বেশি। গোটা রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের চড়া হারে দাম নেওয়া হচ্ছে। আর যিনি বিদ্যুৎ গোটা রাজ্যে সাপ্লাই করেন, সঞ্জীব গোয়েঙ্কা, তার কোম্পানি হলদিয়া এনার্জি তৃণমূলের পার্টি ফান্ডে 250 কোটি টাকার উপর দান করেছে। এই সময়ে আমার রাইস মিলের শ্রমিক, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, প্রত্যেক দিন খেটে খাওয়া মানুষ, যারা সহজে বড় লোক হতে চান, যারা লটারির নেশায় বুঁদ হয়ে আছেন, ডিআর লটারি, প্রত্যেক দিন কে খেটে আমাদের রাজ্যের মানুষ, অসংখ্য মানুষ, তারা প্রতিদিন ফকির হয়ে যাচ্ছেন এই ডিআর লটারির ফাঁদে পড়ে। আর এই ডিআর লটারির কোম্পানির মালিক স্যান্টিয়াগো মার্টিন তৃণমূলের পার্টি ফান্ডে 550 কোটি টাকা দান করেছে। এই টাকা তৃণমূল আর বিজেপিকে ফেরত দিতে হবে, বাজেয়াপ্ত করতে হবে এই টাকা। কারণ এই টাকা মানুষের ঘাড় ভেঙে আদায় করেছে বিজেপি আর তৃণমূল। এই ডিআর লটারি, এই সমস্ত ওষুধের কোম্পানি আমাদের রাজ্যের মাটিতে হলদিয়া এনার্জির মতো এই যে ইলেকট্রিক সাপ্লাই করা সঞ্জীব গোয়েঙ্কা কোটি কোটি টাকা দান করেছে। তৃণমূল যেমন চোর, গোটা রাজ্যের মানুষের কাছে সাব্যস্ত হয়েছে বিজেপি দলটাও যে কম বড় চোর নয়। ইলেকটোরাল বন্ডের দুর্নীতি থেকে তা প্রকাশ পেয়েছে। ইলেকটোরাল বন্ডের দুর্নীতি তো 6,500 কোটি টাকা। পিএম কেয়ার্স করোনার সময় হাজার হাজার মানুষ তারা টাকা দিয়েছিলেন আমাদের দেশকে নতুন করে গড়ে তোলার জন্য। প্রায় 13,000 কোটি টাকা দান করেছিলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থাকার সত্ত্বেও একটা দপ্তর বানানো হয়েছিল পিএম কেয়ার্স, সেখানে 13,000 কোটি টাকা দান করা হয়েছিল গোটা রাজ্যে, গোটা দেশ জুড়ে। এখন দেশের মানুষ বলছেন इलेक्टोरल बॉन्ड तो सिर्फ झांकी है, पीएम केयर्स अभी भी बाकी है। गोटा देशेर मानुषेर सामने पीएम केयर्सের হিসাব দিতে হবে। দিল্লির সরকার পাল্টাবে, নরেন্দ্র মোদীর তাকত নেই, এবারে আর জিতে ঘর ফিরে আসেন। কারণ গোটা দেশের মানুষ নরেন্দ্র মোদীর সরকারের প্রকৃত চরিত্র সম্পর্কে প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন। আমাদের রাজ্যের মাটিতে যেমন দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে তৃণমূল কংগ্রেস, গোটা দেশ জুড়ে বিজেপির সরকারের আমলেও একটার পর একটা দুর্নীতি হয়েছে। এই গত পরশুদিন দেখছিলাম টিভিতে, কর্ণাটকে 35,000 কোটি টাকা দুর্নীতি, কয়লা খনি দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন জনার্দন রেড্ডি, তার গলায় মালা পরিয়ে দিচ্ছে বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি তার গলায় মালা পরিয়ে দিচ্ছেন, বিজেপির উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। তাকে 35,000 কোটি টাকা কয়লা খনি দুর্নীতিতে অভিযুক্ত দীর্ঘদিন জেল খাটা আসামি জনার্দন রেড্ডিকে গোটা রাজ্যের মাটিতে মানুষ দেখছে। বিজেপির নেতা কে এখন? শুভেন্দু অধিকারী। কে সে? গোটা রাজ্যের মানুষ দেখেছে হাত পেতে টাকা নিতে।
ববি হাকিমকে যেমন দেখেছে, যেমন এ রাজ্যের মানুষ সৌগত রায়কে দেখেছে, একইভাবে শুভেন্দু অধিকারীকেও এক কায়দায় তোয়ালে মুড়িয়ে টাকা নিতে দেখেছিল এ রাজ্যের মানুষ। ভুলে যাবে না এ রাজ্যের মানুষ। এখন শুভেন্দু অধিকারী বড় সতী হয়েছে, গোটা রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার নেই বিজেপির, কারণ গোটা রাজ্যের মানুষের সামনে শুভেন্দু অধিকারীর চরিত্র প্রকাশ হয়েছে। এখানকার বিজেপি আর তৃণমূলের প্রার্থীর সম্পর্কে আমি বিশেষ কোনো কথা বলতে চাই না, কারণ ওনারা দুজন নিজেরাই একে অপরের চরিত্র উন্মোচন করছেন। অতএব আমার তাদের বিরুদ্ধে বলার কিছু নেই, কারণ লড়াইটা আমাদের ব্যক্তিগত কারোর বিরুদ্ধে নয়, লড়াইটা নীতির বিরুদ্ধে, লড়াইটা দেশ বাঁচানোর জন্য, দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর জন্য, এই দেশকে নতুন করে গড়ে তোলার জন্য, আমার দেশের বেকার যুব সমাজকে মাথা তুলে দাঁড়ানোর জন্য। যে যুব সমাজ আজ নেশায় বুঁদ হয়ে আছে, যে যুব সমাজকে বিপদে চালিত করা হয়েছে, সেই যুব সমাজকে মাথা তুলে দাঁড় কাটানোর জন্য, নতুন দেশ গঠন করার জন্য, যেমন করে কেন্দ্রে কংগ্রেসের সরকারকে বামপন্থীরা সমর্থনের মধ্যে দিয়ে 100 দিনের কাজ এনেছিল, ইন্দিরা আবাস যোজনা চালু করেছিল, 2 টাকা কেজি চালের ব্যবস্থা করেছিল, গোটা দেশে নতুন একটা যুগের উন্মোচন হয়েছিল বামপন্থীরা কংগ্রেসের সরকারকে সমর্থনের মধ্যে দিয়ে। বামপন্থীদের গলা শক্তিশালী হওয়া মানে, বামপন্থীদের গলা বাড়া মানে, সংসদের অভ্যন্তরে 5টা বামপন্থী সাংসদ মানে, দেশের মানুষের গরিবের পক্ষে কথা বলার 5 জন মানুষের অংশীদারিত্ব হওয়া। তাই গরিবের কণ্ঠস্বর বাড়ানোর জন্য প্রার্থী শীতল কৈবর্তকে জয়যুক্ত করতে হবে, গরিব মানুষের স্বার্থেই জয়যুক্ত করতে হবে। এখানে শীতল কৈবর্তের কোনো স্বার্থ নেই। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা কেউ এমএলএ এমপি হওয়ার জন্য গোটা রাজ্যে তৃণমূল আর বিজেপির নেতাদেরকে দেখছেন প্রতিদিন রাগ হচ্ছে, প্রতিদিন অভিমান হচ্ছে, প্রতিদিন কান্নাকাটি হচ্ছে। আমাদের এখন তো নয়, বামপন্থীরা বিরোধী দলে আছে, সরকারে থাকাকালীনও এ রাজ্যের মানুষ কখনো দেখেননি গো আমাদের দলের কোন নেতা এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কান্নাকাটি করছেন, অভিমান করছেন। গোটা রাজ্যে আমরা মনে করি, গোটা দেশে আমরা মনে করি, আসলে বামপন্থী রাজনীতি মানে লড়াই, আন্দোলন, সংগ্রাম। সেই লড়াইকে জোরদার করার জন্য রাস্তার লড়াইকে যেমন এগিয়ে নিয়ে যেতে হবে, তেমন একইভাবে সংসদের অভ্যন্তরে লড়াইকে শক্তিশালী করার জন্য আমাদের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। গরিবের পক্ষে একটা কথা বলার লোক সংসদে পাঠাতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী 2 মাস দাঁত কামড়ে পড়তে হবে। গোটা এলাকায় এলাকায় সংগঠনকে মজবুত করতে হবে, আরো বৃহত্তর অংশের মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের যে কথা, আমাদের যে বক্তব্য, এখনো অজস্র মানুষ আমাদের অপেক্ষায় আছেন, তাদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই আজকের পর ফিরে গিয়ে 2 মাস দাঁত কামড়ে পড়ে থেকে, মাটি কামড়ে পড়ে থেকে, মানুষের সমর্থন আদায়ের মধ্যে দিয়ে মানুষের কণ্ঠস্বরকে সংসদে পাঠানোর জন্য সবাই একসাথে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে শপথ নিয়ে আজকে এখান থেকে ফিরে যাব, এই আশা প্রত্যাশা রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মির্জা আক্তার আলী। আপনারা তার বক্তব্য শুনবেন, খুব গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য উনি বলবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্য কৃষক সভার সদস্য এবং পার্টি জেলা কমিটি, পূর্ব বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড বিনোদ ঘোষ। কমরেড সভাপতি আমাদের মধ্যে উপস্থিত।